আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর বাংলা বিষয়ের কার দৌড় কদ্দূর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই চ্যাপ্টারটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে। তো আমরা প্রথমে লেখক বা প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেব। তোমাদের বইতেই দেওয়া আছে, দেখে নাও। দেখো, শিবতোষ মুখোপাধ্যায় 1926 থেকে 1993, মানে 1926 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1993 সালে তিনি মারা গিয়েছিলেন। বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী। তাহলে শিবতোষ মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট একজন অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী। কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাহলে তিনি কোথায় কোথায় অধ্যাপনা করেছেন? কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়। জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মান। তো স্বীকৃতি এবং সম্মান তিনি কিসের জন্য পেয়েছিলেন? যে জীববিদ্যার বিভিন্ন উন্নয়নমূলক যে গবেষণার জন্য তিনি জুওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া আর এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে অসংখ্য স্বীকৃতি ও সম্মান তিনি পেয়েছেন। স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক, জয় গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি এর মধ্যে অন্যতম। অর্থাৎ তিনি যে স্বীকৃতি এবং সম্মান পেয়েছেন তার মধ্যে কি কি অন্যতম রয়েছে? স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক, এটা একটা স্বর্ণপদক, আর একটা রয়েছে জয় গোবিন্দ স্বর্ণপদক। তাহলে এটা প্রশ্ন আসতে পারে তোমাদের এখান থেকে যে কি কি স্বর্ণপদক তিনি পেয়েছিলেন। এই যে তাহলে এটা লিখতে হবে, স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক আর জয় গোবিন্দ স্বর্ণপদক। বিজ্ঞান ভিত্তিক জনপ্রিয় লেখালেখিতেও তার কৃতিত্ব অবিস্মরণীয়। তিনি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন জনপ্রিয় লেখালেখিও করেছেন, সে বিষয়েও তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনুর উত্তরায়ণ, লাবণ্যের অ্যানাটমি, দিক বিদিক, মানহাটান ও মার্টিনি, আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি। তাহলে তার যে বিজ্ঞান বিষয়ক লেখালেখি তার মধ্যে কি কি উল্লেখযোগ্য রয়েছে? এই যে অনুর উত্তরায়ণ, লাবণ্যের অ্যানাটমি, দিক বিদিক, মানহাটান ও মার্টিনি, আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি। তো এইটা হচ্ছে আমাদের লেখক পরিচিতি এখানে জানলাম। এইবার আমরা প্রবন্ধটি সম্পর্কে একটু জেনে তারপর আমরা পড়া শুরু করব। তো এই যে কার দৌড় কদ্দূর, মানে কে কত দূর যেতে পারে, কার দৌড় কদ্দূর মানে কত দূর। তো এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটা প্রবন্ধ। এখানে যিনি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায় তিনি দেখিয়েছেন যে কি বিশ্ব চরাচরের গতিশীলতা থেকে প্রাণী জগৎও বাদ পড়েনি। প্রাণী জগতের যে বিভিন্ন গতিশীলতা সেগুলো তিনি দেখিয়েছেন। তাই বিচিত্র ওই প্রাণী জগৎ বিশ্ব চরাচরের সঙ্গে সমতা বজায় রেখে ছুটে চলে আপন খেয়ালে, নিজের খেয়াল খুশি মতো ছুটে চলে এই বিশ্বের সমস্ত প্রাণী জগৎ। প্রাবন্ধিক তাই সমস্ত প্রাণীর যে বৈচিত্র্যপূর্ণ গমনাগমন তার স্বরূপটিকে তার এই যে আলোচনা, অর্থাৎ এই কার দৌড় কদ্দূর এই প্রবন্ধে সে আলোচনার মধ্যে দিয়ে সহজ সরলভাবে উপস্থাপিত করতে চেয়েছেন। তো আমরা দেখো, ইঁদুরের দৌড় তার গর্তের পানে, অর্থাৎ ইঁদুর কোথায় দৌড়ায়? তার যেদিকে গর্ত। ইঁদুর কোথা আমরা যদি দেখতে পাই, হয়তো ইঁদুর আওয়াজ শুনে সে ছুটে যায়। কোন দিকে ছুটে যায়? তার গর্তের দিকেই ছুটে যায়। নদীর দৌড় সাগরে, অর্থাৎ নদী সাগরে গিয়ে মেশে, তাই নদী সাগরে যাবে। খবরের দৌড় কানের দিকে। খবর যখন যে কোনো খবর, সেই খবরের কাজ কি? কানে এসে পৌঁছায়, আমরা শুনতে পাই। তাহলে সেই জন্য বলা হচ্ছে খবরের দৌড় কানের দিকে। আঘ্রাণের দৌড় নাকের দিকে। আঘ্রাণ মানে হচ্ছে গন্ধ। গন্ধ কোন দিকে দৌড়োয়? নাকের দিকে। কারণ আমরা কি গন্ধ নাকেই তো অনুভব করি, যে যখন আমরা হয়তো ভালো রান্নার একটা সুগন্ধ পাচ্ছি সেটা কোথায় পাই? আমরা নাকে পাই। তাহলে গন্ধটা কোথায় আসছে? আমাদের নাকে আসছে। সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, অর্থাৎ বিদ্যা সুন্দর বলা হচ্ছে সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে। স্বভাবত মানে হচ্ছে সাধারণত বিদ্যার দিকে দৌড়য়। খদ্দেরের দৌড় দোকানের দিকে। খদ্দের মানে ক্রেতা, যিনি কোনো কিছু কেনেন তাকে বলা হয় খদ্দের। খদ্দের কোথায় যাবে? কিনতে দোকানেই যাবে। তাহলে খদ্দেরের দৌড় দোকানের দিকে। রোগীর দৌড় ডাক্তারের কাছে। রোগী অর্থাৎ যখন অসুস্থ হয়ে যায় তখন কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। রোগী তো অসুস্থ হলে ডাক্তারের কাছেই যাবে, তাহলে রোগীর দৌড় ডাক্তারের কাছে।
সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে। সুখের দৌড় দুঃখের দিকে, যখন সুখ আসে তারপরে দুঃখ আসে, আবার দুঃখ যখন আসে তারপরে আবার সুখ আসে। তো সেই জন্য বলা হচ্ছে সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে। জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। জন্মের দৌড় মৃত্যুর দিকে, কারণ জন্মালে মৃত্যু অনিবার্য, মরতেই হবে। আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, কারণ মৃত্যুর পরেও যে পুনর্জন্ম হয়, তার মানে মৃত্যুর পরে আবার জন্ম হবে, তাহলে মৃত্যুর দৌড় জন্মের দিকে। প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে। প্রত্যাশী মানে কি? প্রত্যাশী মানে আশা করে আছে, যে কোনো কিছু আমরা আশা করছি, তাহলে আমরা প্রত্যাশী। এই প্রত্যাশীর দৌড় কোন দিকে হয়? মরীচিকার পিছু পিছুতে, অর্থাৎ আমরা কোনো কিছু পাওয়ার জন্য তার পিছু পিছু ছুটছি, আশায় আছি। মরীচিকা হচ্ছে মরুভূমির বালির উপর তীব্র সূর্যরশ্মি পড়ে একরকমের ভ্রান্তি ঘটে থাকে। আসলে সিলিকার উপরে আলোর একটা প্রতিসরণের কারণে দূরে মনে হয় যেন জল রয়েছে, এটাই হচ্ছে মরীচিকা। তাহলে এইরকম মরীচিকা মনে হয় যে আমরা ওটা পেতে পারি, হয়তো ওটা আমরা পাবো না, তাও মনে হয় যে কোনো একটা জিনিস আমরা পেতে পারি, তখন আমরা বলছি যে প্রত্যাশী, অর্থাৎ সেটা পাওয়ার আশা করছি। তাহলে প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে। আপেল দৌড়ায় মাটির দিকে। আপেল কোনো ফল, যে কোনো ফল উপর থেকে নিচে পড়ে, তো কেন পড়ে? মাধ্যাকর্ষণ শক্তির জন্য আপেল নিচে পড়ে। তাহলে আপেল দৌড়ায় কোন দিকে? মাটির দিকে। গাছ মাত্রেই দৌড়াতে নারাজ। দেখো এইবার এসে গেছে, আর দৌড়চ্ছে না। কে দৌড়চ্ছে না? গাছ। গাছ মাত্রেই, অর্থাৎ যারা উদ্ভিদ, দৌড়াতে নারাজ। নারাজ মানে রাজি নয়, তাহলে দৌড়য় না, তাহলে গাছ দৌড়য় না। আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম, কারণ সমস্ত যে প্রাণী রয়েছে তারা চলতে সক্ষম, অর্থাৎ চলতে তাদের চলার সামর্থ্য আছে। গাছরা দৌড়ায় না, গাছ এক জায়গাতে স্থির হয়ে থাকে। দেখো তারপরেই বলা হয়েছে কি, তার বোধ হয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে। কি বলা হচ্ছে? যে গাছ দৌড়য় না, তার কারণ কি? গাছ কিন্তু নিজের জায়গায় মাটি থেকে খাদ্য রস শোষণ করে, সূর্যের আলোক থেকে তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো তাদের খাদ্যের জন্য আর অন্য জায়গায় যাওয়ার দরকার হয় না, সেই জন্যই হয়তো দৌড়ায় না। কিন্তু আমাদের প্রাণীদের তো এক জায়গায় বসে থাকলে খাবার চলে আসবে না, আমাদেরকে তো দৌড়তে হবেই কোনো না কোনো কারণেই। খাবার সঞ্চয় করার জন্য, খাবার সংগ্রহ করার জন্য আমাদেরকে দৌড়তে হয়, যে কোনো প্রাণীদেরই খাবারের জন্য দৌড়তে হয়। দেখো, কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। প্রাণীদের, সমস্ত প্রাণীদের কথাই বলা হচ্ছে, এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। মানে মিষ্টান্ন তৈরির কাজ বলা হয় ভিয়েন, অর্থাৎ নিজেরা তৈরি করতে পারে না, এরকম কিছুই নেই যে তারা যে খাবার তৈরি করতে পারবে, সেই জন্য তাদেরকে দৌড়তে হয়। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তাহলে এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু মানে স্থির বা নিশ্চল না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। পরিভ্রমণ মানে ঘুরে বেড়ায়। রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। রসনা মানে জীব, আর রটনা মানে হচ্ছে চালু বা সচল রাখা। জীবকে চালু রাখা বা সচল রাখে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়য় না। কুইক মার্চ মানে হচ্ছে দ্রুততার সাথে হেঁটে যাওয়া, মানে সব প্রাণী কুইক মার্চ করে দৌড়য় না খেতে, মানে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে যায় না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে, অর্থাৎ কেউ হয়তো আস্তে চলে, কেউ আবার ধীরে ধীরে জোরে চলে। আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। তো বলা হচ্ছে আপনার কৃতিত্বে মানে নিজস্ব কৃতিত্বে মানে পারদর্শিতায় বা ক্ষমতায়, কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে, অর্থাৎ কেউ গা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে পরেই আসছি, বা কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। দেখো, অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, অর্থাৎ অ্যামিবা এক ধরনের এককোষী প্রাণী, যেটা কি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছুই নেই। সেল মানে হচ্ছে কোষ, তাহলে তার দেহ একটা কোষ দিয়েই তৈরি, এছাড়া আর কিছুই নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার।
অর্থাৎ সে যেভাবে চলে সেটা খুব মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়। তাহলে এই যে আগেই বললাম যে আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে এখানে আমরা বুঝলাম দেখো যেহেতু অ্যামিবার কোনো পা নেই তাহলে যে দেহের কিছুটা অংশ এগিয়ে দেয়, তাহলে সেটা কি তার গা, সেই গা দিয়েই হাঁটে, সেটাকে কি বলা হয় দেখো ক্ষণিকের পা হিসেবে এগিয়ে দেয়। সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। সেই দিকে অর্থাৎ যেদিকে চলছে সেই দিকে সেলের মধ্যে অর্থাৎ কোষের মধ্যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবকোষের ভিতরে এক প্রকার জেলির মতো সজীব পদার্থ থাকে, সেই পদার্থটাকে বাইরের দিকে এগিয়ে দেয়, বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে অর্থাৎ তার চলার যাতে পথটা মানে সুবিধাজনক হয়, এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। অর্থাৎ অ্যামিবার চলন যারা লক্ষ্য করেছো বা বিজ্ঞানে যারা পড়েছো যে অ্যামিবার এরকম ক্ষণপদ বলা হয়, ক্ষণিকের পা হিসাবে যে অংশটা ব্যবহার করে, যেই দিকে পাটা যাচ্ছে সেই দিকেই প্রোটোপ্লাজম এগিয়ে যাচ্ছে, আবার গুটিয়ে নিচ্ছে, আবার এগোচ্ছে, এই রকম করে কিন্তু অ্যামিবা চলতে থাকে। কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। কত মন্দ গতিতে মানে ধীর গতিতে আস্তে আস্তে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না, মানে আমরা ভাবতেই পারবো না যে এত ধীরে ধীরে অ্যামিবা চলে। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। তাহলে জেট প্লেনের গতিবেগ অনেক, যে ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, সেক্ষেত্রে অ্যামিবার বলছে যে কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। কি অ্যামিবা তার সৃষ্টির আগেই থেকেই মানে আদিকাল একদম প্রথম থেকেই অ্যামিবা এমন করেই চলেছে। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরের সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকমের ভবঘুরের সেল, ভবঘুরে মানে কি, ভবঘুরে মানে মানে কি বলে মানে ঘুরে বেড়ায় এই রকম, অর্থাৎ যাকে বলে বাউন্ডুলে এই রকমের কোষ রয়েছে যারা কি অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, এরা হচ্ছে কোথাকার সৈন্য সামন্ত, শরীরের অর্থাৎ শরীরের রক্ষক দল, রক্ষণাবেক্ষণ করে থাকে। বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়, অর্থাৎ বাইরে থেকে যখন কোনো শত্রুর আক্রমণ ঘটে আমাদের শরীরে তখন সেটাকে নাশ করে। তার মানে আমাদের শরীরের বিভিন্ন এই যে বলা হচ্ছে যে সৈন্য সামন্তের মতো রয়েছে, কি রয়েছে, ভবঘুরের সেল, বিভিন্ন কোষ রয়েছে, সেগুলো যে বাইরে থেকে বিভিন্ন যে রোগ জীবাণু এগুলো আছে সেগুলো থেকে শরীরকে রক্ষা করে। তার মানে কি হিসাবে কাজ করে, তারা রক্ষণাবেক্ষণের কাজ করে, রক্ষক দল হিসেবে কাজ করে, সেই জন্য বলা হচ্ছে সৈন্য সামন্ত। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম, অ্যামিবা ছাড়া আর এক রকমের এককোষী জীব আছে প্যারামোসিয়াম। তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ থাকে। বহিরাংশ মানে হচ্ছে বাইরের অংশ, অর্থাৎ যে প্যারামোসিয়াম তার যে শরীর বা তার যে সেল কোষ, সেই কোষের বাইরে চুলের মতো ছোট ছোট অনেক অংশ থাকে যাকে বলা হয় সিলিয়া। দেখো তাদের সিলিয়া বলা হয়। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। কি বলা হচ্ছে, এই যে সিলিয়া, সেই সিলিয়া ব্যবহার করে প্যারামোসিয়াম চলে জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানো, অর্থাৎ কোনো নৌকার যদি হাজারখানা দাঁড় থাকে তাহলে নৌকা যখন চলবে হাজারটা দাঁড় যেভাবে আগে পিছে হতে থাকে সেইভাবে প্যারামোসিয়াম এই সিলিয়ার সাহায্যে জলের মধ্যে চলতে পারে, যেন মনে হয় যে হাজার দাঁড়ে নৌকা চলছে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। গমনাগমনের যে প্রকৃত একটা মাধুর্য রয়েছে সেটা আমাদের চোখে পড়ে কাদের দেখে, ও যে উচ্চতর যে প্রাণীরা রয়েছে। যেমন দেখো সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। কারণ সমুদ্রের স্রোতে মানে সমুদ্রে অনেক স্রোত থাকে, সেই সমুদ্রের স্রোতে সামুদ্রিক যে জীবেরা গা ভাসিয়ে চলে, অর্থাৎ তারা মাইলের পর মাইল যাচ্ছে স্রোতের সঙ্গে সঙ্গে, তার হিসাব আমরা রাখি না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে, চিংড়ির যে দাঁড়াগুলো থাকে সেগুলো নাড়া দিয়ে চলে তারা।
কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। অনেক পতঙ্গ রয়েছে যে যারা যখন ওড়ে তখন ডানাগুলো প্রচুর নড়ে, মশা, মাছি। যেমন দেখো, এফিড উড়বার সময়ে প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। তাহলে এফিড যখন ওড়ে তখন কি প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে 400 বার ডানাটা নাড়ায়, আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংস পুরু পা দিয়ে, অর্থাৎ বাগানে যে শামুক চলতে দেখা যায় তাদের মাংস পুরু পা থাকে, সেই পা দিয়ে তারা চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। তা দেখলে বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। তাহলে কি বলা হচ্ছে, অর্থাৎ শামুক চলে যাওয়ার পরে বোঝা যায় যে এই জায়গা দিয়ে শামুক গেছে, কারণ একটা জলীয় দাগ সেখানে লক্ষ্য করা যায়। সেই জন্য বলা হচ্ছে যে এখানে বলতে চেয়েছেন যে লেখক যে গানের সুরে যে এ পথে আমি যে গেছি, এটা কে বলছে? এটা বলছে যে শামুকরা যে গেছে, তো সেই শামুকের চিহ্ন এখানে রয়েছে, তাই শামুকের কথা হিসেবে এই কথাটা উল্লেখ করেছেন। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকুশলতা। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির মানে এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাওয়ার যে শক্তি, তার মধ্যে রয়েছে অনেক কলাকুশলতা, মানে কার্যকৌশল রয়েছে। কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। অর্থাৎ আমরা জানি কি যার দেহের যত ওজন হবে সে কিন্তু কম যেতে পারে, অর্থাৎ ধীরে যাবে, কম রাস্তা যাবে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তা বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। এটা বোঝো যে একটা ধরো হালকা পাখি, সে তো কি একদম তীরের মতো উড়ে যাবে, আবার যে হিপো রয়েছে, হিপো সে কাদার মধ্যে দিয়ে কি থপথপ করে যাবে। তাহলে দুটোর চলা অর্থাৎ গমন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা তো একদমই আলাদা। যদি আমরা একরকম মনে করি তাহলে কিন্তু ভুল হবে। দেখো, বিভিন্ন প্রাণীদের কত সুন্দর বৈচিত্র্য এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন, যে তাদের গমনের কত মাধুর্য রয়েছে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো। চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ড। পাউন্ড হচ্ছে একটা যে পরিমাপ করা, ওজন করা, তার একটা একক। তাহলে 130 পাউন্ডের মতো ওজন। সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে, 1 ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে কে? চিতাবাঘ। নেকড়ে প্রায় একই ওজনের হলেও, দেখো নেকড়ে প্রায় একই ওজন, অর্থাৎ তার ওজনও প্রায় 130 পাউন্ডের মতো। তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল মাত্র। এদিকে চিতা দৌড়চ্ছে 70 মাইল, আর এদিকে নেকড়ে দৌড়চ্ছে দেখো 36 মাইল। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। কত পাউন্ড? দেখো হিপোর ওজন কত, 2800 পাউন্ড, এবং সে প্রতি ঘন্টায় চলছে মাত্র 20 থেকে 30 মাইল পথ। দেখো, গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে, তার গতিশক্তি অত্যাধিক। গোবি হলো এশিয়ার বৃহত্তম মরুভূমি। সেখানে কি আছে? গ্যাজেলি নামক এক ধরনের হরিণ আছে, তার গতিশক্তি অত্যাধিক, অর্থাৎ সে অনেক দ্রুত দৌড়তে পারে। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। তাহলে বোঝা গেল, দেখো গ্যাজেলি নামক হরিণ কি বলছে? দেহের ওজন 80 পাউন্ড, সে কিন্তু দৌড়ায় 60 মাইল বেগে চলতে পারে। আবার অ্যান্টিলোপ হরিণ, সে তার দেহের ওজন কত? 110 পাউন্ড, সে 45 মাইল বেগে দৌড়ায়। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। আমরা সবাই জানি কচ্ছপ আর খরগোশের যে গল্প, সেই গল্পে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। খরগোশ অনেক দ্রুত দৌড়তে পারে ঠিকই, কিন্তু কচ্ছপের কাছে কিন্তু হেরে গিয়েছিল, তাই না? যে নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, অর্থাৎ নানান জাতের খরগোশ রয়েছে, তাদের গতির মধ্যে তারতম্য মানে পার্থক্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতিসম্পন্ন, অর্থাৎ খরগোশরা দ্রুত দৌড়াতে পারে। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টায়, মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দেহের ওজন, রেস হর্স মানে যে হর্সগুলো বা ঘোড়াগুলো দৌড় যে রেস হয় না, তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় রেস হর্স। তাদের দেহের ওজন 1000 পাউন্ড,
প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। বুনো গাধা আছে, সেই বুনো গাধার দৌড়ের যে বহর সেটা কিন্তু ঘোড়ার সমান হয়, কিন্তু এখানে আবার বলা হচ্ছে দেহের ওজন ঘোড়ার চেয়ে সেখানে কম, মাত্র 300 পাউন্ড। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। তাহলে এখানে আমরা বিভিন্ন প্রাণীদের ওজন অনুসারে তাদের যে গমনের ক্ষমতা বা কতটা তারা যেতে পারছে সেই বিষয়টা আমরা জানলাম। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে, অর্থাৎ পাখিরা অনেক দূর যেতে পারে। মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। তাহলে বোঝা যাচ্ছে টার্নস যে এক পাখি বলা হচ্ছে, সে প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। আফ্রিকায় এক ধরনের পাখি আছে যার নাম কি ইন। সেই পাখি না উড়ে হাঁটে, অর্থাৎ হেঁটে হেঁটে তারা হেঁটে বেড়ায়। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। তাহলে বলা হচ্ছে কার ওজন 110 পাউন্ড দেহের ওজন? আফ্রিকার ইন জাতীয় পাখির। তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি। ক্যাঙ্গারু যে প্রাণী রয়েছে, ক্যাঙ্গারুর চলন ইমু হচ্ছে এক ধরনের পাখি, তো তার চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, ওজন 7000 পাউন্ড, কারণ হাতির ওজন অনেক বেশি, 7000 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। গদাই লস্কর চালে মানে হচ্ছে খুব ধীর গতিতে সে হাঁটে, কত? ঘন্টায় 25 মাইল বেগে সে কি বলা হচ্ছে, সে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন, বরাহ মানে শুকর, শুকরের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলৎ শক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। উচ্চতর জীবরা তারা কি, যে পেশির সঞ্চালন হয়, যে ক্রমাগত প্রসারণ হয় বা সংকোচন হয়, তাহলে পেশির সঞ্চালন বলা হচ্ছে। তাহলে সাহায্যে তারা কি করতে পারে? পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে বলা হয় এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। সেই কারণে তাদের এই পেশি সঞ্চালন ঘটে, এবং সেই পেশি সঞ্চালনের ফলে উচ্চতর জীবরা পা নাড়াতে পারে। কি এই এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। বাইরের চলাটা আসল নয়। এতক্ষণ সবার বাইরের চলাচল নিয়ে আলোচনার পর এখানে প্রাবন্ধিক বলছেন বাইরের চলাটা আসল নয়। এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা, তা হলো মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে। এই পৃথিবীতে সব চলার মাঝে, এই যে এত ধরনের চলা আমরা দেখলাম, তার মধ্যে যেই সত্যিকারের যে চলা, সেটা কি চলা? মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে। অর্থাৎ আমরা মনের মধ্যে কিন্তু অনেক চলি, তাই না? মন কিন্তু অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত। আমাদের মন, আমরা যখন ভাবি কোনো কিছু, অনেক দূর পর্যন্ত ভাবতে পারি, অনেক দূর চলে যায়। তো সেই জন্য বলা হচ্ছে এই মনোভূমিতে, মানুষের এই মনোভূমিতে চলাই কিন্তু আসল চলা। মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, সেকেন্ডে 1,86,000 মাইল। বলা হচ্ছে যে মানুষের যে মনের গতিবেগ, সেটা কি আলো যত দ্রুত যেতে পারে ঠিক সেই রকম সেকেন্ডে 1,86,000 মাইল, তার কোথাও যেতে নেই মানা। অর্থাৎ আমাদের যে মন, সেই মনের কোথাও যেতে মানা নেই। আমরা মনকে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, অর্থাৎ মনে যত দূর আমরা ভাবতে পারি। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে। দুস্তর মানে কঠিন পথ, ক্রমবিকাশ অর্থাৎ যে বিকাশ ঘটে আমাদের মনের, আস্তে আস্তে বিকাশ হতে হতে বিভিন্ন দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও।
মনকে চালাবার ক্ষমতাও পেয়েছে মানুষ। মন তার মনোরথ অবাধ, অর্থাৎ যে কোনো বাধা মানে না। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় কি, যে ঘোড়াদের যে পুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে কি হয়েছে, অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়া দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। বোঝা গেল? ঘোড়া দৌড়ের মাঠে, অর্থাৎ আমরা দেখতে যাই যে ঘোড়া দৌড়ের মাঠে ঘোড়া একদম ধুলো উড়িয়ে উড়ে গেল, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। অর্থাৎ আমাদের মনের দৌড় কিন্তু আরও অনেক বেশি। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। যেমন এবার বলা হচ্ছে, দেখো, হিউয়েনসাংয়ের কথা বলা হচ্ছে, এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। হিউয়েনসাং কে ছিলেন? তিনি ছিলেন একজন চীনা পর্যটক, অর্থাৎ চীনের পর্যটক। তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে 629 খ্রিস্টাব্দে ভারতে আসেন বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হয়ে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রতি তার যে আকর্ষণ, তার জন্য তিনি চলে আসেন ভারতে। দীর্ঘ সময় ভারতে থেকে তারপর তিনি নিজের দেশে ফিরে গিয়ে ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থ লেখেন। এই যে গ্রন্থ থেকে সেই সময়কার ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। তাহলে এইটা কি করে সম্ভব হয়েছে? যে হিউয়েনসাংয়ের কিন্তু মনের জোর ছিল, সেই মনের জোর নিয়েই তিনি চীন থেকে এসেছেন ভারতবর্ষে। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। যে শ্রীজ্ঞান দীপঙ্কর, অতীশ দীপঙ্কর ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যক্ষ। তিনি তিব্বতে বৌদ্ধ ধর্মে প্রচারে যান। সেখানে তিনি লামার দ্বারা বিশেষভাবে সমাদৃত হন। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ পর্যটক। ইনি সমুদ্রপথে সুদূর ইউরোপ থেকে ভারত তথা প্রাচ্য দেশের পথ আবিষ্কার করে 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। তাহলে ভাস্কো দা গামা এসেছেন কোথা থেকে? পর্তুগিজ থেকে। তিনি একজন পর্তুগিজ পর্যটক, এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। কলম্বাস পুরো নাম ক্রিস্টোফার কলম্বাস। তিনি একজন ইতালীয় নাবিক ছিলেন। 1492 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা তথা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ তিনি আবিষ্কার করেন। তাহলে তিনি ছিলেন কে? তিনি ছিলেন কলম্বাস। তার যে দুর্জয়, অর্থাৎ যাকে জয় করা যায় না, এই রকম তার মন সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। শঙ্করাচার্য কে ছিলেন? কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে শঙ্করাচার্যের জন্ম হয়। আদি শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের প্রবল উচ্ছ্বাস থেকে হিন্দু ধর্মকে রক্ষা করেন। পুরীর জগন্নাথ মন্দির রক্ষার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি পদব্রজে, অর্থাৎ পায়ে হেঁটে কি করেন? সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে পরিস্থিতি, তার যে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত জায়গা সম্পর্কে তথ্য অনুসন্ধান করার জন্য। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, অর্থাৎ নিজে যে চলছে সেটাতেও সে ক্ষান্ত নয় বা চুপ নয়, সে অন্য সব কিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট, এগুলো কি মানুষই চালাচ্ছে। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোর দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গ মর্ত তোলপাড় করবে। ত্রিভুবনেশ্বর হচ্ছে এই যে স্বর্গ মর্ত পাতাল, এই 3 ভুবনের ভগবান বা ঈশ্বর। তাহলে সেইটা বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবেন, স্বর্গমত্ত তোলপাড় করে দেবে। তাই জীবনের 440-তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলেছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কিসের
যে জয়যাত্রা, এত তড়া, মানে এত তাড়াহুড়ো, কিসের জয়যাত্রা? পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। বলা হচ্ছে যে পৃথিবীকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার এত চলার দায় কেন, চলতেই হবে কেন? তোমার যাত্রা এবার থামাও, অর্থাৎ তুমি আর চলো না। সূর্যি তো কারোর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। চরৈবেতি, শাশ্বত সত্য মানে চিরন্তন বা নিত্য সত্য, সেদিকে যাওয়ার জন্য গতি বন্ধ করো না। চরৈবেতি, চরৈবেতি মানে হচ্ছে এগিয়ে যাও। তাহলে এখানেই হচ্ছে আমাদের প্রবন্ধটা শেষ। আমরা এখানে খুব সুন্দরভাবে প্রাবন্ধিক একটা বিজ্ঞানভিত্তিক আলোচনার মধ্য দিয়ে মানুষের মনের যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মনের যে গতি, সেই গতিবিধি নিয়ে কিন্তু খুব সুন্দর একটা আলোচনা কিন্তু তুলে ধরেছেন। এবং শেষে কত সুন্দরভাবে এই জায়গাটা উপস্থাপনা করেছেন যে পৃথিবী যে জানিয়েছেন, কিভাবে তাকে জানিয়েছেন যে তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। আমরা প্রত্যেকেই জানি যে থামা, আমরা যদি থেমে যাই, আমরা কাজ করছি, আমরা তো কাজ করবই, কাজ করেই যেতে হবে আমাদেরকে, যার যা কাজ। থেমে যাওয়া মানেই জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। চরৈবেতি। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমরা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তোমাদের যে হাতে কলমে এখানে বইতে রয়েছে, সেই হাতে কলমের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।